আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নুপুর পায়ে। লিখনীতে আয়শা শেখ রিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ৩। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে ভ্রু কুঁচকে ফেলে বলল, তোর এই নোংরা কথা একটু সাফ করবি? ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়ে এসেছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম। আর ও ডাইনোসরের মতো চিৎকার জুড়ে দিয়েছিল। আকাশ চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের কথা শোনার আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝতে পারছে না। আকাশ আলতো হেসে ডেকে বলল, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। আকাশের দেখাদেখি তার পিঠাপিঠি বারিশও ভেঙানোর মতো করে একদম একই টোনে বলে উঠল। বন্ধুর মুখে এই ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে সংশোধন করে দিয়ে বলল, তুই মামুনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টে আকাশের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করেই বেশ উচ্চস্বরে বলল, সরি। যাও সোনা, রুমে যাও। তুমি ঘুমিয়ে পড়ো না যেন। আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচিয়ে এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সেই উদ্দেশ্য সে সফলও হলো। গেটের কাছে পৌঁছানো আলতাফ চৌধুরীর কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতেই তার কান মাথা গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের মা নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর কিছু ফিরে এসে ছেলেটাকে করতে পারল না। অগত্যা ক্ষোভ উগরে দিয়ে তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনো চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার আর নতুন কিছু নেই। এই লোকটা বরাবরই আস্ত অসভ্য আর নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগে পুরো বাড়িতে চোখ বোলালো, যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল। আপনি না আমার প্রফেসর? আমি আপনার সাথে একই বিছানায় শুতে পারবো না। এক বিছানায় শুতে না পারলে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশ নিজের ঘরটা টেবিলের ওপরে রাখতে রাখতে অত্যন্ত নির্বিকার মুখে জবাব দিল। ঝিলমিল কপাল কুঁচকে রাগী চোখে তাকালো বারিশের দিকে। গাল ফুলিয়ে বলল, পড়তে বসবো কেন? রাত 2টো বাজে। এটা পড়ার সময়? শার্টের হাতা গোটাতে গোটাতে ঘুরে তাকালো যুবক। ভ্রু কুঁচকালো সামান্য। চেঁচিয়ে উঠে বলল, তাহলে কিসের সময়? ঘুমানোর সময়। ঝিলমিল জোর দিয়ে বলল, তাহলে ঘুমাও। সেটাই তো বললাম, আপনার সাথে আমি এক বিছানায় শুতে পারবো না। ঝিলমিল আবার নিজের যুক্তিকে আবার নিজের যুক্তিতে ফিরে এলো। আমিও তো বললাম, শুতে না পারলে টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশও ঘুরে ফিরে আবার সেই একই কথাতেই আসছে। ঝিলমিলের বিরক্তির মাত্রা ছাড়িয়ে গেল। ঝিলমিল কিছু না বলে বারিশের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে, মনে মনে সে বারিশকে কতবার চিবিয়ে খেয়েছে তা বলার বাইরে। লোকটা সেদিকে পাত্তা না দিয়ে বিছানার চাদরটা টেনে একটু ঠিকঠাক করে আরাম করে শুতে শুতে বলল, হয় চুপচাপ এসে শুয়ে পড়ো, নয়তো গিয়ে পড়তে বসো। আমি ঘুমালাম। ঝিলমিল পা ঠুকে রাগে গজগজ করতে করতে বলল, একটাও করবো না আমি। না আপনার পাশে ঘুমাবো, আর না পড়তে বসবো। আমি মেঝেতে ঘুমাবো। আমার ঘরের মেঝেতে ইঁদুর দৌড়ায়। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল ঝিলমিলের। আতঙ্কে উঠে বলল, কি? হ্যাঁ, একটু পরেই দল বেঁধে আসবে। বারিশ পাশ ফিরে শোয়ার জন্য কোলবালিশটা টেনে নিতে নিতে বেশ আয়েশি টোনে যোগ করলো, ওদের সাথে ঘুমোতে চাইলে মেঝেতে শুয়ে পড়ো। ওরা অনেক ভালো, তোমাকে ঠাকুমার ঝুলি শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেবে। ইঁদুরের নাম শুনে ঝিলমিল আর এক সেকেন্ডও মেঝেতে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে ভয়ে আর ঘেন্নায় এক লাফে ধপাস করে পড়ার টেবিলের উপর উঠে বসলো। তারপর কিছু একটা খুঁজতে খুঁজতে টেবিলের উপর থেকে চেঁচিয়ে উঠে বলল, আপনার রুমে সোফা নেই কেন? বারিশ চোখ না খুলে শান্ত গলায় ছিল এবং উত্তর দিল, সরিয়ে ফেলেছি। ঝিলমিল বলল, কেন? বারিশ বলল, এমনি। ঝিলমিল বলল, নিয়ে আসুন, কিছুটা আদেশের সুরে বলল। বারিশ বলল, পারবো না। মেয়েটা একটু চুপ থেকে পুরো ঘরে চোখ বুলালো। অন্ধকার মেঝেটার দিকে তাকিয়ে তার গা শিউরে উঠল। ইস, এসবের সে ভয় যতটা না পায় তার থেকেও বেশি ঘেন্না লাগে।
এবার যদি পায়ের উপর দিয়ে যায়, ঘেন্নায় সে পাটাই কেটে ফেলবে। সে এবার নিরুপায় হয়ে বারিশকে বলল, তাহলে আমাকে নামিয়ে বিছানায় নিয়ে যান। বারিশ এবার ঘুরে পেছনের দিকে তাকালো। রুমের আবছা আলোয় সে দেখলো ঝিলমিল পড়া টেবিলের উপর গুটিসুটি মেরে পা মুড়ে বসে আছে। দৃশ্যটা দেখে সে যেমন অবাক হলো, তেমনি তার ভেতরে হাসি পেয়ে গেল। তবে মুখে সেই ভাবটা প্রকাশ করলো না। কি হলো, নিয়ে যান। বারিশকে চুপ থাকতে দেখে ঝিলমিল আবার বলল। বারিশ এবার বলল, কেন, তোমার পা নেই? হেঁটে আসো। ঝিলমিল বলল, না, আমি আর এই মেঝেতে পা রাখবো না। ছি, আপনার ঘর এত নোংরা। আমাদের বাসায় কখনো ইঁদুর আসে না। মুখ বাঁকালো মেয়েটা। বারিশ এক হাতে মাথার নিচে দিয়ে বালিশে হেলান দিয়ে বলল, আমাদেরও আসেনি, কিন্তু আজ থেকে আসবে। ঝিলমিল বলল, আপনি কি আমাকে বিছানায় নিয়ে যাবেন? ঝিলমিল রেগে গিয়ে শেষবারের মতো জানতে চাইল। বারিশ বলল, না, পারবো না। নিজের পায়ে হেঁটে আসো। আর তুমি না বললে আমার পাশে ঘুমোবে না, তো টেবিলেই ঘুমাও। আবার চোখ বন্ধ করে ফেললো লোকটা। ঝিলমিল গলা চেঁচিয়ে বলল, আচ্ছা, তাহলে আমিও আবারও চিৎকার করব। বারিশ ধড়ফড় করে বিছানা থেকে উঠে বসলো। বলল, চিৎকার করবে কেন? আমি তোমার সাথে কিছু করেছি? ঝিলমিল বলল, হ্যাঁ, এই তো ইঁদুরের ভয় দেখিয়ে টেবিলে ঘুমোতে বলছেন। সবাইকে ডেকে বলে দেব। বেশ চড়া সুরে হুমকি দিল। বারিশ বেগতিক দেখে একটু নরম হয়ে বলল, আচ্ছা, আসবে না ইঁদুর। ওরা আবারও পরে আসবে। তুমি নেমে আসো। অসম্ভব। আপনি এসে আমাকে নিয়ে যান। আমি কিভাবে নেব? কোলে নেবেন। ঝিলমিল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেন এটাই একমাত্র সমাধান। বারিশ বলল, পারবো না। আমি তোমাকে কোলে নিতে গেলে। একথা বলার পরই বারিশের বাক্যটা মাঝপথে আটকে গেল। এখন কি? ঝিলমিল জানতে চাইল। বারিশ ঝিলমিলের আপাদমস্তক একবার দেখল। এলোমেলো চুলে এই সাধারণ টি শার্ট আর প্যান্টেও মেয়েটাকে এই আবছা আলোয় অদ্ভুত মায়াবী লাগছে। সে চট করে চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, আমার থেকে দূরে থাকো। ঝিলমিল বলল, দূরেই থাকবো, আমাকে শুধু বিছানায় নিয়ে বসিয়ে দিন। আরে বাবা, আসবে না ইঁদুর, নেমে আসো তো, বিরক্ত করো না, যুবকটি বলল। মেয়েটা আর কথা বাড়ালো না। সে লম্বা লম্বা শ্বাস নিয়ে পুরো বাড়ি মাথায় তোলার জন্য চিৎকার করে উঠল, চঞ্চল দাদা! এই এই এই, চুপ চুপ চুপ! বারিশ এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে ঝিলমিলের কাছে গেল। এক হাত দিয়ে শক্ত করে ঝিলমিলের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আয় মা, তুই কোলে আয়, তাও চেঁচাস না। মুহূর্তেই বারিশের দুই হাত দিয়ে ঝিলমিলকে পাজকুলা তুলে নিয়ে তাকে আলতো করে বয়ে নিয়ে এসে বিছানার একদম ওপাশের কর্নারটায় সাবধানে শুইয়ে দিতে দিতে বলল, স্যারের পাশে শুতে সমস্যা, কিন্তু স্যারের কোলে উঠতে সমস্যা নেই। ঝিলমিল এইসব না শোনার ভান করে চাদর দিয়ে নিজেকে পুরোপুরি ঢেকে ঘুমিয়ে পড়ল। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় নিজের অংশটায় গিয়ে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে শেষ আলোটুকু নিভিয়ে দেয়। তার চোখে ঘুম উড়ে গেছে। পাশে শুয়ে থাকা মেয়েটা চাদরে ঢাকা অবয়বটার দিকে তাকিয়ে সে বাকি রাতটুকু এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। শত চেষ্টার পরেও সে আর ঘুমোতে পারল না। দিঘি কোথায়? নূরজাহান চৌধুরী গম্ভীর কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দিলেন তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট তাহসিনকে। ছেলেটা মাত্রই ঘুমিয়ে পড়েছিল। চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে। এই বিশাল বাড়িটাতেই তার থাকার ব্যবস্থা। তাহসিন আমতা আমতা করে বলল, আমি সত্যিই জানি না আম্মা। গত কয়েকদিন ধরে ওকে আমি তোমার সাথে একটু বেশি কথা বলতে দেখেছি। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ চোখ জোড়ায় তাহসিনের মুখের ওপর স্থির হলো। তাহসিন মাথা নিচু করে চুপ করে রইল। সে আসলেই জানে না দিঘি কোথায় গেছে। আর জানলেও নূরজাহান আম্মার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস বা ইচ্ছা কোনোটাই তার নেই। জানলে সে কখনোই তার সামনে এই কথা লুকোতো না। আমাকে বলো তাহসিন, ও কোথায়? জানলে অবশ্যই আমি আপনাকে জানাতাম আম্মা। তাহসিন বিনীত কিন্তু দৃঢ় গলায় মাথা নিচু করেই বলল। কিছুক্ষণ ঘরের ভেতর ভারী এক নীরবতা বিরাজ করল। নূরজাহান চৌধুরী তার চশমাটা ঠিক করতে করতে একটা চুপ করে
তাকিয়ে রইল তাহসিনের দিকে। সম্ভবত তাহসিন সত্যটা যাচাই করে নিল। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাও, ও যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জি আম্মা, অবশ্যই জানাবো, বলে তাহসিন উল্টো শুয়ে নূরজাহান চৌধুরীর ঘর থেকে বের হয়ে গেল। উল্টো শুতেই নূরজাহান চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেল। করিডোর ধরে নিচে নেমে এসে নিজের রুমে গিয়ে ঢুকলো। দরজাটা আটকে দিয়েছে। বিছানা বসার পর সে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনটা অন করে কিছু পুরনো মেসেজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো। এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে ফোনটা বালিশের পাশে রেখে সে লাইটটা নিভিয়ে দিয়ে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। মধ্যরাত পেরিয়ে গেছে অনেক আগেই। পুরো বাড়ি নিঝুম। কিন্তু আলতাফ চৌধুরী চোখে ঘুমের একটু রেশও নেই। তিনি বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছেন আর বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। তার স্ত্রী নাজমা বেগম মাঝখানে শুয়ে আছে। ৩ বছরের ছোট ছেলে জিহান গোলগাল ফর্সা মুখটা ফুলিয়ে একটা হাত বাবার গায়ের উপর তুলে দিয়ে সে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্বামীর এই অস্থিরতা জিহানের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে, তাই পাশে শুয়ে থাকা নাজমা বেগম এবার একটু বিরক্ত হলেন। নাজমা বেগম উঠে বসে সাবধানে জিহানের গায়ের উপর থেকে হাতটা সরিয়ে কাঁথাটা টেনে দিলেন। অতঃপর স্বামীর দিকে তাকিয়ে হালকা ধমকে সুরে জানতে চাইলেন, কি ব্যাপার? এপাশ-ওপাশ করছো কেন? মেয়ের চিন্তায় কি আজ সারা রাত না ঘুমিয়ে কাটাবে? তোমার জন্য আমার ছেলে ঘুম ভেঙে গেলে তোমার খবর আছে। আলতাফ চৌধুরী সিলিং এর দিকে তাকিয়ে চুপ করে রইলেন। নাজমা বেগম একটু নরম হয়ে বললেন, এত টেনশন করার কি আছে বলো তো? বিয়ে তো হয়েছে, কোনো অঘটন তো ঘটেনি। আল্লাহ পাক এটাই রেখেছিলেন, তাই হুট করে সবকিছু এভাবে হয়ে গেল। এখন এইসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও তো। আলতাফ চৌধুরী এবার ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে খুব ভারী ও দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলেন। স্ত্রীর দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে আমার এত টেনশন হতো না নাজমা। তুমি ওই ছেলেকে চেনো না। চিনব না কেন? তোমার প্রিয় ছাত্র ছিল। নাজমা বেগমের কথা শেষ করতে না দিয়ে আলতাফ চৌধুরী তীব্রস্বরে বলে উঠল, ও শুধু আমার ছাত্র না, ও আমার নিজের হাতে বড় হয়েছে। আমার স্কুলে সে আমার সেই স্কুলের ছাত্র। ও যখন স্কুলে ছিল তখন থেকে আমার জীবন যৌবন একদম শেষ করে দিয়েছিল। আমি খুব ভালো করেই জানি ও ভেতরে বাইরে কেমন। এমনিতে সবার সামনে ও খুব ভদ্র, সভ্য, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। কিন্তু ওর হলো কিন্তু ও হলো চরম লেভেলের একরোখা একটা ছেলে। ও আমাকে এত জ্বালিয়েছে যে ওর কারণে শিক্ষকতায় আমি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ জানে আমার মেয়ে এই ছেলেটার সাথে কিভাবে থাকবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। নাজমা বেগম এবার বলে উঠলেন, পাগল হয়ে গেছো নাকি? যে পরিস্থিতিতেই হোক আল্লাহ ওদের এক করেছেন। তুমি এইসব কথা আর মুখেও আনবে না। তুমি বুঝবে না, ঘুমাও তুমি। আবছা আলো আঁধারিতে ঘরটা তখনও আচ্ছন্ন। বারিশের চোখে এমনিতেও ঘুম ছিল না। ঘুম আর আসবেও না তার। সে উঠে বসল। বিছানা থেকে নেমে এসে পাশে থাকা তরুণীর দিকে তাকালো। মেয়েটা একদম নিঃসাড় হয়ে ঘুমাচ্ছে। সে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় ডাকলো, এই মেয়ে উঠো। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। মানবী তখনও গভীর ঘুমে মগ্ন। ঝিলমিল বারিশ খানিকটা ইতস্তত করে হাত বাড়িয়ে মেয়েটার উপরে থাকা পাতলা চাদরটা সরিয়ে দিতে চাইল, কিন্তু পরক্ষণে কি ভেবে হাতটা গুটিয়ে নানে। মনে মনে এক ধরনের দ্বিধা কাজ করছে ওর। কিন্তু তখনই তার মনে পড়ে গেল, মেয়েটা এখন আর কেউ নয়, তার বিবাহিত স্ত্রী। নিজের স্ত্রীর উপর তার পূর্ণাঙ্গ অধিকার আছে। এই ভাবনাটা আসতেই সে নিজের মনকে শক্ত করে এক ঝটকায় চাদরটা সরিয়ে দিল। চাদরটা সরাতেই যুবকের চোখের পলক থমকে গেল। বুকটা কেঁপে উঠল এক অচেনা স্পন্দনে। ঘুমের ঘোরে ছটফট করা মেয়েটার টি-শার্ট আর প্যান্টটা কিছুটা গুটিয়ে উপরে উঠে এসেছে। রুমের মৃদু আলোয় নিমেষেই দৃশ্যমান হলো মেয়েটার ফর্সা মসৃণ পেট আর নিকোল হাঁটুর অংশ। বারিশের শক্তপোক্ত মানুষ হলেও রক্তমাংসের পুরুষ। না চাইতেও তার চোখ জোড়া সেই অনাবৃত
শুভ্র ত্বকের উপর আটকে রইল। সে এক অদ্ভুত ঘোরের ভেতর তলিয়ে যাচ্ছে। হৃদস্পন্দন গতিটা আচমকাই অবাধ্য হতে চাইল তার। গলাটা শুকিয়ে আসলো কেমন। বারিশ পরক্ষণে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিল সে। দীর্ঘশ্বাস ফেলে আর কোনো সুযোগ না দিয়ে ঘুমন্ত ঝিলমিলকে পাঁচ কোলে করে তুলে নিয়ে সোজা গিয়ে বসিয়ে দিল পড়ার টেবিলের চেয়ারে। ঝিলমিল তখনও ঘুমের অটল সাগরে। চেয়ারে বসানোর সাথে সাথেই সে ভারসাম্য রাখতে না পেরে অজান্তে টেবিলে মাথা নুইয়ে ফেলল। বারিশ হাত বাড়িয়ে ওর কপালে ধরে মাথাটা টেনে সোজা করে দিয়ে বলল, সোজা হও, সোজা হয়ে বসো। আমি যখনই ভিডিও করতে আসি তখনই আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায়, এটা সমস্যা হয়, ওইটা সমস্যা হয়। বুঝি না আমার সাথেই কেন বারবার, আমার সাথেই কেন আমি বুঝতে পারি না। এখন তো কথা বোঝাই যেতেছে না, একটু পরে টাস করে মাইক্রোফোনটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, পরবর্তী পর্বগুলা তোমরা পেয়ে যাবে। মানে আমি প্রতিদিনই গল্প আপলোড দিব, তোমরা এটা দেখে নিও। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু অনেক মজার আর অনেক টুইস্ট আছে, তোমরা একটু দেখে নিও। আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্রণয়ের নব্য সূচনাটা আমি লেখিকা দিলেই দিয়ে দিব তোমাদের। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।